সুন্দরপুর নামে একটি ছোট্ট গ্রাম। এই গ্রামে থাকতো রাঘব। সে দরিদ্র কিন্তু সৎ। তার সঙ্গে ছিল তার স্ত্রী সাবিত্রী, ধৈর্যশীল, সহানুভূতি এবং বুদ্ধিমতী এক নারী। তাদের ঘরটি ছিল কাঁচা, ছাউনি দুর্বল, কষ্টে ভরা তাদের জীবন। তবুও তাদের দুজনের মাঝে ভালোবাসা এবং বিশ্বাসের কোনো কমতি ছিল না। আজ আবার এত সকালে কাজে আছো? হ্যাঁ, এখন কাজ আছে। বৃষ্টি শুরু হলে আর মজুরি মিলবে না। রাঘব কাজে চলে যাওয়ার পর সাবিত্রী বাড়ির নানা কাজে ব্যস্ত হয়ে পড়ে। বাড়ির সমস্ত কাজ শেষ হওয়ার পর সে একটা কলস নিয়ে গ্রামের একমাত্র কুয়োর দিকে হাঁটা লাগায়। সেখানে আগে থেকেই কয়েকজন মহিলা দাঁড়িয়েছিল। তারা অনেক উঁচু বাড়ির লোক। গ্রামে তাদের সম্মানও ততটাই। সাবিত্রী কলস নিয়ে পানি নিতে যাবে, আর ওই সময় এই তুমি, আমরা বড় বাড়ির লোক, প্রথমে আমরা জল তুলবো। তুমি দূরে থাকো তো বাপু, জানি না কে কোথা থেকে চলে আসে। এটা শুনে সাবিত্রী চুপচাপ দাঁড়িয়ে থাকে আর তেমন কথা বলে না। তারা সবাই জল নিয়ে চলে গেলে সাবিত্রী কলস ভরে বাড়িতে আসতে থাকে। বড় বাড়ির মহিলাদের কথা মনে পড়তেই সাবিত্রী অনেক কষ্ট পায়। সে উদাসীন চেহারা নিয়ে বাড়ি ফিরে এবং বাড়ি ফিরে এসে দেখে তার স্বামী রাঘব কাজ থেকে চলে এসেছে। সাবিত্রীর উদাসীন চেহারা দেখে রাঘব তাকে প্রশ্ন করে। আজ আবার কিছু বলেছে ওরা? রাঘবের স্ত্রী প্রতি উত্তরে বলে, আমরা গরিব বলে কি আমাদের কোনো সম্মান নেই? ওদের কথা মনে রেখো না, আমাদের পরিশ্রমী একদিন সব উত্তর দেবে। এই বলে রাঘব তার স্ত্রীকে সান্ত্বনা দেয়। আবার ভালোভাবে দিনকাল কাটছিল। তার মধ্যে হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হয়। ক্রমে ক্রমে বৃষ্টি আরো বাড়ছিল। একদিন রাতে খাবার খাওয়ার সময় ঘরের ভেতরে জল পড়তে থাকে, আর এটা দেখে রাঘবের স্ত্রী রাঘবকে বলে, এভাবে করলে সব জিনিস ভিজে যাবে। রাঘব দুশ্চিন্তায় বলে ওঠে, আমি মনের কাছে সাহায্য চাইতে যাচ্ছি। এটা বলেই রাঘব এই তীব্র বৃষ্টির মধ্যে মোহনের বাড়ির উদ্দেশ্যে যাওয়া শুরু করলো। অপরদিকে রাঘবের স্ত্রী বাড়িতে একা একা বসে থাকে। রাঘব মোহনকে এসব বললে মোহন রাজি হয়, কিন্তু তার স্ত্রী মিনা কোনো মতে রাজি হয় না, বরঞ্চ রাঘবকে অপমান করে আর বলে, আমাদের বাড়ি কি ধর্মশালা? ইয়ার জিনিস নিজেই সামলাক। অপমান মনে রাঘব সেখান থেকে ফিরে আসে। এসে সব কথা তার স্ত্রীকে বলে, কিন্তু তার স্ত্রী একটুও ভেঙে পড়ে না, বরং সাবিত্রী তার স্বামীকে সান্ত্বনা দিয়ে বলে, চিন্তা করবেন না, আমরা নিজেরাই কিছু একটা করব। এটা বলে তারা দুজন ঘুমিয়ে পড়ে। এরপর সকাল হতে হতে বৃষ্টি একদম থেমে যায়। কয়েকদিন পর খবর এলো যে গ্রামের মাঝখানে একটা বড় বসন্ত মেলা বসবে এবং এই মেলায় তাদের জীবনের নতুন আশার আলো নিয়ে আসে।
এই মেলার কথা শুনে সাবিত্রীর মাথায় একটা বুদ্ধি আসে এবং তাড়াতাড়ি এই কথাটি রাঘবকে গিয়ে বলে। মেলায় আমরা নিজের কাপড়ের দোকান দিই না কেন? কিন্তু আমরা তো শুধু মজুরি করেছি। আপনার বাবার পুরনো সেলাই মেশিনটা তো আছে। তারপর সেই পুরনো মেশিন ঠিক করা হয় এবং তারা দুজন দিনরাত পরিশ্রম করতে থাকে এবং সুন্দর সুন্দর শাড়ি ও কাপড় তৈরি করে। মেলার দিনে এই শাড়ি ও কাপড় দোকানে রাখার সঙ্গে সঙ্গেই মানুষ সেখানে ভিড় করতে থাকে। সবাই বলতে থাকে তাদের কাজের গুণাগুণ। এভাবে তাদের কাপড়ের বিক্রি দারুণভাবে চলছে। এত সুন্দর কাপড় দেখে একজন মহিলা বলে, এত সুন্দর শাড়ি আর দামও কম, আমাকে দুটো দিন। এভাবে আবার তাদের পরিবারে সুখের প্রদীপ জ্বলে ওঠে। একদিন তারা তাদের পরিবারের অভাবের মূল কারণ জানতে পারে। একদিন তারা একটা কাজের জন্য গ্রামের বাইরে যায়। সেই কাজ থেকে আসতে আসতে অনেক রাত লেগে যায় এবং তারা দুজনে দেখতে পায় রাস্তার এক পাশে একজন আহত ব্যক্তি পড়ে রয়েছে। তাকে তারা সাহায্য করে এবং সেই ব্যক্তির মুখ থেকে বেরিয়ে আসে বহু বছরের চাপা সত্য কথা। সেই ব্যক্তি বলে, আপনার পরিবারের এই অবস্থার মূল কারণ হচ্ছে আমার বাবা। আপনার বাবা আমার বাবার কাছ থেকে কিছু টাকা ধার করেছিল। পরবর্তীতে সেগুলো শোধ দিতে না পেরে আমার বাবা আপনাদের সমস্ত জমি জোর করে দখল করে নিয়েছিল, যার ফলে আমার বাবার করা কৃতকর্মের কারণে আজ আমি শাস্তি পাচ্ছি। দয়া করে আমার বাবাকে আপনি মাফ করে দিন। যদি আমার টাকা লাগে তাহলে আমাকে বলেন, আমি টাকা দেব। রাঘব উত্তরে বলে, আমরা থাকা চাই না, শুধু গ্রামে একটা চোট কাপড়ের কারখানা চাই। সেই লোকটি তার কথা রাখে এবং গ্রামে একটি ছোট্ট কাপড়ের কারখানা তৈরি হয়। সাবিত্রী সেখানে অনেক অসহায় মানুষদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে। পরিশ্রম এবং সততার জোরে রাঘব ও তার স্ত্রী সাবিত্রী আবার সম্মানের সাথে বাঁচতে শেখে। এই গল্প শেখায় দয়া, পরিশ্রম আর ধৈর্য কখনো বৃথা যায় না।